বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল জানালেন রিজভী। রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম এবং ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন। দলীয় পদ থেকে পদত্যাগ, ইসিতে 11 দলের প্রার্থীর মনোনয়ন জমা। 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology. সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 12 জেলায় চালু হলো ই-বেইল বন্ড ব্যবস্থা। ন্যায় বিচার সুশাসন নিশ্চিত করাই লক্ষ্য, উদ্বোধন শেষে জানালেন আইনমন্ত্রী। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি যুক্তরাষ্ট্র ইরানের। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনৈতিক অঙ্গনে ঘুরছিল একটাই প্রশ্ন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। সেই গুঞ্জনই রূপ নিচ্ছে বাস্তবে। বিএনপির প্রার্থী হচ্ছেন তিনি। এর মধ্যেই ছেড়েছেন দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ। গন্তব্য এবার বঙ্গভবন। কেমন ছিল প্রবীণ এই রাজনীতিকের দীর্ঘ পথ চলা? আল মোহাইমিনুল খানের প্রতিবেদনে বিস্তারিত। আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয়তো এলাকার কথা। সব জল্পনা কল্পনার অবসান, রাজনীতির মহানাটকীয় মোড়। দীর্ঘ রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় স্বীকৃতি পেতে যাচ্ছেন রাজপথের অভিজ্ঞ কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বসতে যাচ্ছেন বঙ্গভবনের মসনদে। জয়ী হলে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়ে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ মির্জা ফখরুল। জন্ম ঠাকুরগাঁয়ে, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। 1972 সালে বিসিএস পাশ করে শুরু করেন শিক্ষকতা। তবে দেশের রাজনৈতিক ক্রান্তিকাল তাকে টেনে আনে রাজপথে। 1986 সালে চাকরি ছেড়ে জড়ান সক্রিয় রাজনীতিতে। 1988-তে নির্দলীয় প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 90 দশকের শুরুর দিকে যোগ দেন বিএনপিতে। 92 সালে গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতির দায়িত্ব। 2001 সালে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। দায়িত্ব পালন করেন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের কৃষি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। পরে দায়িত্ব পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর। তবে কখনোই মসৃণ ছিল না রাজনৈতিক পথ চলা। সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন 2009 সালের পর। তারেক রহমানের ছেড়ে দেয়া সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়েই আরো গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসেন তিনি। আন্দোলনকে বন্ধ রাখা যাবে না। একদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন, অন্যদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস। কঠিন বাস্তবতায় বিএনপির হাল ধরেন মির্জা ফখরুল। কখনো পুলিশের হাতে আটক, কখনো আদালতের কাঠগড়ায়, কখনো কারাগারের অন্ধকারে, আবার কখনো হাজারো নেতাকর্মীর সামনে রাজপথে। দলের ভেতরে সাংগঠনিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক প্রতিকূলতা, রাজপথের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই দেখা গেছে তার সরব উপস্থিতি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কঠিন সময়ে দলকে রাখেন ঐক্যবদ্ধ। তবে মির্জা ফখরুলকে সবার থেকে আলাদা করেছে তার রাজনৈতিক শিষ্টাচার। উত্তপ্ত পরিস্থিতিতেও শব্দ চয়নে সতর্ক অবস্থান। কণ্ঠ চড়া করার বদলে যুক্তি, ব্যক্তিগত আক্রমণের বদলে রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার চেয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন। ঠাকুরগাঁও থেকে শুরু হওয়া মির্জা ফখরুলের এই যাত্রা নিছক রাজনৈতিক উত্থানের কোনো গল্প নয়। এই গল্প প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার, রাজনৈতিক জীবনে দীর্ঘ পথ চলার এক ঐতিহাসিক পরিণতি, যা তাকে দিতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতির গুরু দায়িত্ব। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ ছেড়ে দেওয়ায় বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে রয়েছে আলোচনা। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন, এই সিদ্ধান্ত হবে নীতি নির্ধারণী
পর্যায়ের সভায় দলের স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন মির্জা ফখরুল। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন কমিটির সদস্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রুহুল কবির রিজভী। জানান, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করেছে দল। 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। 2016 সালে দলের 6ষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে আরো খবর জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, যেমনটি আমরা জানি রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বিএনপি মহাসচিবের পদ নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা চলছে। কি আলোচনা চলছে, কি জানতে পেরেছেন? আপনি ঠিকই বলেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হচ্ছে, তখন আমরা জানতে চেয়েছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন। তখন তিনি বলেছেন আসলে এই বিষয়টি নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আমরা জানতে পেরেছি আজকে এই সচিবালয়ে কিন্তু একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্তটি এখনও জানানো হয়নি। এবং আমরা যতদূর জানতে পেরেছি দু এক দিনের মধ্যেই কিন্তু এই বিষয়টি সুরাহা করা হবে। এবং এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন সূত্রের মারফতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসলে পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এবং এই বিষয়ে মোটামুটি নিশ্চিত বলা চলে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, আমরা দু এক দিনের মধ্যেই এই বিষয়টি আসলে নিশ্চিত হতে পারবো। এবং আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এই বিএনপির মহাসচিব হয়েছিলেন একটি সংকটের মুহূর্তে। 2011 সালে যখন দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি 2016 সাল পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং 2016 সালে তিনি 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হন এবং দুঃসময়ে কিন্তু বিএনপির তিনি হাল ধরেছিলেন, আন্দোলন সংগ্রামে তিনি সামনে ছিলেন। এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের তিনি যখন লন্ডনে ছিলেন এবং বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, সেই দুঃসময়ে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দলের হাল ধরেছিলেন এবং দলকে এক সুতোয় কেঁথেছিলেন, দলকে এগিয়ে নিয়েছিলেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে সাইফুল ইসলাম, জানাচ্ছিলেন সচিবালয় থেকে। রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয় মুখ্য নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী দিয়েছে 11 দলীয় ঐক্য, এমনটা বলেছেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জোট নেতারা। বলেন, সরকার গণভোটের রায় অস্বীকার করে আসছে। এই রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেওয়ার সুযোগ পেতেন। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে 11 দলীয় প্রার্থী যোগ্য প্রমাণিত হবেন বলেও আশাবাদ জানান তিনি। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এ বিষয়ে আরো খবর জানবো, সহকর্মী শিহাব জাহিদ আছেন আমাদের সাথে যুক্ত। জাহিদ, বিএনপি রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, আমরা জানি। ইসিতে তারা মনোনয়নপত্র কখন জমা দেবে, কি জানতে পেরেছেন? দেখুন, আমাদের কাছে তথ্য ছিল দুপুর 2টা নাগাদ রুহুল কবির রিজভীর নেতৃত্বে আসলে তাদের এই মনোনয়নপত্রটি জমা দেওয়া হবে। তবে তারা এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশনে পৌঁছাননি। তবে আমরা জানতে পেরেছি সচিবালয় থেকে রুহুল কবির রিজভী সাহেবের নেতৃত্বেই আসলে প্রতিনিধি দলটি রওনা হয়েছে এবং কিছুক্ষণের ভেতরে হয়তো বা তারা নির্বাচন কমিশনে এসে প্রধান নির্বাচন কমিশনারের হাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই প্রার্থিতা সেটি পত্রটি তারা হস্তান্তর করবেন।
এখন পর্যন্ত তারা না আসলেও সকালে কিন্তু আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে যে 11 দলীয় জোট রয়েছে সেই জোট দলীয় পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের যেই মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিয়েছে তারা, এবং তারা কিন্তু বৈঠকের পরে তারা আলোচনা অংশ নিয়েছে, এবং আলোচনার পরে কিন্তু আমরা সংবাদ সম্মেলনে আমাদের সামনে তারা কথা বলেছেন। আমরা নানা ধরনের প্রশ্নও তাদেরকে করেছিলাম, তারাও কিন্তু সেগুলো উত্তর দিয়েছেন। কিভাবে নির্বাচন হবে, তারা কিভাবে তাদের নেতৃত্ব বেছে নিয়েছে সেই বিষয়গুলো তারা আসলে উল্লেখ করেছেন। তবে তারা কিন্তু কিছু বিষয়ে, এই নির্বাচনের কিছু বিষয়ে আসলে তারা অমত জানিয়েছেন, কিছু কথাও বলেছেন যেগুলো আসলে তারা বলছেন যে এগুলো ঠিক হয়নি। যেমন এর মধ্যে একটি রয়েছে রাজনৈতিক বৈঠক, সচিবালয়ে বিএনপির রাজনৈতিক বৈঠক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, সেই জায়গাটিতে তারা একটি অভিযোগ জানিয়েছে যে এটি তাদের উচিত হয়নি। আরেকটি বিষয়ের কথাও কিন্তু তারা বলেছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় যেই সংসদ সদস্যরা রয়েছেন তারা অন্য প্রার্থীদের ভোট দিতে পারবেন না, এরকম যে বিধিনিষেধের কথা বলা হয়েছে সেটির বিষয়ে তারা একটি বিরোধিতার কথা বলছে। গণতন্ত্রে আসলে এইভাবে চর্চাটা ঠিক হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপি তাদের অবদান রাখতে পারে, এবং তারা যেন সেই জায়গাটিতে অটল থাকে এবং খুব সুন্দরভাবে যেন নির্বাচনটি হয় সেই বিষয়ে তারা আক্রোশ জানিয়েছেন, এবং তারাও চান যে আসলে নির্বাচনটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হোক। কিছুক্ষণ পরেই আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বেই দলটি মনোনয়নপত্র জমা দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকবেন। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। শিহাব জাহিদ জানাচ্ছিলেন নির্বাচন কমিশন থেকে। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টের রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী। তিনি জানান, আগামী রোববার বিচারপতি খিজুর আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটির উপর শুনানি হতে পারে। অভিযোগ করেন, 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না, তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ। ভোট আগামী রবিবার। আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে এবং সাথে সাথে আগামী 20 তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি, এবং সেই যদি রুল হয় তাহলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি ওই নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ, নিজ এবং পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন একবারের বেশি করা যাবে না। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বলা হয়, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্ম তারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংস্থাটির প্রতিনিধি দলের বৈঠকে এই আশ্বাস পাওয়া গেছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে আমেরিকার শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পরে ব্রিফিংয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি অতুল কেশব জানান, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে সহযোগিতা করবে বিজনেস কাউন্সিল। 50 জনের যে ডেলিগেশন যুক্তরাষ্ট্র থেকে এসছে, ওনারা মিটিং করেছেন এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. মানুষের ন্যায় বিচার সুশাসন নিশ্চিত করার জন্য ই-বেইল বন্ড সিস্টেম চালু করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 12 জেলায় অনলাইন ই-বেইল বন্ড সিস্টেম উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, ই-বেইল বন্ড সিস্টেম চালুর ফলে মামলায় মানুষের হয়রানি কমেছে। আগে জামিন পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো, এখন এক ক্লিকেই একজন জামিন পেয়ে যাচ্ছেন। সেই জুডিশিয়ারি আরো বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা ই-বেইল বন্ডের পাশাপাশি মিডিয়েশন,
এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি। আগামী 4 সেপ্টেম্বর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নিয়মিত শুরু হতে যাচ্ছে সুপার সেল কার বাজার। প্রতি শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই প্ল্যাটফর্মে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি নতুন, রিকন্ডিশনড এবং ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল কেনাবেচা করতে পারবেন। সকালে আইসিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। তারা জানান, দেশের অটোমোবাইল খাতকে চাঙা করতে এবং গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতেই এই উদ্যোগ। এতে শীর্ষস্থানীয় গাড়ি ও বাইক ব্র্যান্ড, ডিলার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এক ছাদের নিচে অংশ নেবে। আয়োজনটিতে বিশেষ ডিসকাউন্ট মূল্যে যানবাহন ক্রয়ের সুযোগ থাকবে বলেও জানান আয়োজকরা। মেলাটির মূল আয়োজক উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই ধরনের কারের মিলন মেলা এটা উন্নত বিশ্বের ধারণা। এই ধারণাটা আমি একদিন গল্প আকারে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ আকরাম সুলতান ওনাকে আমার এই গল্পটা বলেছিলাম। We started with some vehicles in 1997. উনি বলেছিলেন যে why don't we do that again? Where the competent authority who can provide space, logistics, আমরা সব ধরনের সাপোর্ট আমাদের দিতে পারবো। হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ আধিপত্য ধরে রাখার কথা আবারও দৃঢ়ভাবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নিজেদের দাবিতে অনড় রয়েছে ইরান। এদিকে সাময়িক শান্তি চুক্তি নবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অন্যদিকে চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজা ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখন একেবারেই তলানিতে, অথচ আবারও এ অবরুদ্ধ জলপথটি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকার হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তেহরান। মার্কিন নৌ অবরোধের চিরস্থায়ী অবসান এবং দেশের স্থিতিশীলতার জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা পেলেই কেবল প্রণালীটি খুলে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে তারা। এমন উত্তেজনার মধ্যেই শান্তি ফেরাতে দৌড়ঝাঁপ করছে পাকিস্তান। ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের পর তেহরানেও শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অন্তর্বর্তীকালীন মার্কিন শান্তি চুক্তি পুনরুজ্জীবনে এখনও কোনো আলোর মুখ দেখেনি তেহরান। অন্যদিকে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এক সপ্তাহের বেশি সময় পর গাজায় আবারও বর্বরচিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি দক্ষিণ লেবাননেও ব্যাপক বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তেল আবিব। নিবির আমিন, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।